যখন আমার বয়স 10 বছর, তখন আমি দেখতাম, আমি স্কুলে পড়তাম ছোটোকালে, হুম, যে সাহালি স্কুলে, মিরপুর সাহালি স্কুলে। হুম, তো তখন আমি দেখতাম যে আমার বাবার কাছে অনেক ছাত্র ছাত্রীরা আসতো এটা শেখার জন্য। তো আমার বাবা ওনাদেরকে শেখাতো সারগামার থেকে শুরু, তারপরে বিভিন্ন গানের সুর বাজায়। হুম, তা আমি লুকিয়ে লুকিয়ে আমি দেখতাম কীভাবে বাজায়। তো ওটা আমি দেখে আমি নিজে আবার বাবার এই একতারের বেহালাটা, এই বড় স্পেশাল বেহালাটা নিয়ে আমি নিজে একা চেষ্টা করে করে আস্তে আস্তে মানে প্র্যাকটিস করেছি। তো প্র্যাকটিস করে আস্তে 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 বিভিন্ন ধরনের গান শিখেছি। তো গান শিখে এই গানটা এটার ভিতরে ক্যাচ করেছি। তো ওই সুরে সুরে মানে হৃদয়ের ভিতরে সেই গানের সুর আসতে থাকবে আর আমার বেহালার টান চলতে থাকবে। তো এটা অ্যাডজাস্ট করে ফেলে এই আস্তে আস্তে ভেঙে। তখন আপনি কোন ক্লাসে পড়েন? তখন আমি 1-এ পড়তাম। আমার বাবার নাম ছিল মনু মিয়া। উনি বাজাতেন? উনি বাজাতেন, উনি এবং এমএস নৌবাহিনীতেও চাকরি করতেন। হ্যাঁ, উনি আমেরিকা গেছিলেন 4-5 বার এটা বাজাতের জন্য। উনি বোধহয় সিনেমাও কিছু শুট করেছিলেন। হ্যাঁ, সিনেমা ছিল সূর্য দুগুল বাড়ি, সুরজ মিয়া, নীল আকাশের নিচে ছবিতে আছে। ওগুলোতে শুট করছেন? হ্যাঁ, সুর বাজিয়েছে উনি সুর বাজিয়েছে। তো তখন আমি এটা বিক্রি করতাম 10 টাকা, হুম, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, এখন হয়েছে 200 টাকা, আর বড়গুলো হলো 500 টাকা, 1000 টাকা। পড়াশোনা আর হলো না আমার, আর হয় না। আর হলো না। আমি সুরের পিছনে পাগল হয়ে গেছি। তখন বাবার সঙ্গে সঙ্গে থাকতাম আমি। চলে যেত ধানমন্ডি যেত, ওই হাতির ঝিল চলে যেত, তারপরে চলে যেত উনি ওই আপনার নাজিরা বাজার, বংশাল, হুম, এই বিভিন্ন জায়গায় চলে যেত, গুলশান, বনানী, হুম, হোটেল ইন্টারকন্টিনেন্টের সামনে বেশিরভাগ উনি থাকতো। হুম, তার সম্পর্ক বেশিরভাগ ছিল বিদেশের সাথে। বিদেশিদের সাথে উনি ইংলিশ গান বাজাতো, ওনার থেকে কিনে নিত। হ্যাঁ, ওনাকে খুব ভালোবাসতো। আমরা 4 ভাই 1 বোন ছিলাম। এক বোন। আপনি হ্যাঁ। কত নাম্বার? আমি হলাম মেজো। মেজো? হ্যাঁ, মেজো। আমার বড় ভাই বাজাতো, নুরু মিয়া নাম। হুম। 3 মাস হয় মারা গেছে। তো আজকে যদি আমার শিক্ষাগত কিছু জানা থাকতো, তাহলে আমি আরও অনেক উপরে চলে যেতে পারতাম। হ্যাঁ, তো একদিক দিয়ে আমি ভুল করলাম। হুম, যে ভুল এটাই করলাম যে আমার শিক্ষাগত নাই, আমি লেখাপড়া জানি না। যদি লেখাপড়া জানতাম তাহলে আমি অনেক সুখে থাকতে পারতাম, হুম, শান্তিতে থাকতে পারতাম। হুম। এখন তো মনে করেন একটা লোক আমার কাছে আসলে একটা সিগনেচার নিতে গেলে কিসের কাগজ আমি বলতে পারবো না। ঢাকার বাইরে আমি গিয়েছি, চট্টগ্রামের জব্বরের বলি খেলার মেলা হয়। বলি খেলায়? হ্যাঁ, ওইটা আমি প্রায় আজ থেকে 30-40 বছর ধরে আমি ওই মেলাটা করছি। এবার গেছেন? হ্যাঁ, এবারে প্রতিবার একবারও আমার মিস নেই, আর কোথায় গেছেন? একবারও মিস নেই। তারপরে আপনার জয়সর মাইকেল মধুসূদন, হুম, ওখানে গিয়েছি। হ্যাঁ, কুষ্টিয়া লালন শাহ। লালন উৎসব? হ্যাঁ, ওই লালন উৎসবে আমি প্রতি বছরই চলে যাই। হুম। তারপরে আমাদের এখানে অনেক মেলা হয় ছোটোখাটো, যেমন মুন্সিবাড়ি, তারপরে গাবতলী দেশের গৈদার বাইরে মেলা। কখনো যাওয়া হয়েছে? হুম? দেশের বাইরে? না, দেশের বাইরে আমি ইন্ডিয়ায় গেছিলাম। ইন্ডিয়ায়? হ্যাঁ, এখানকার লোকজন আমাকে বেশ ভালো
প্রশংসা করলো আমাকে নিয়ে, সুন্দর। ওরকম আমার একটা সিন লাগলো চট্টগ্রাম বলি খেলা। বলি খেলা চট্টগ্রামের লোক এত যে আমার প্রিয় ভক্ত আমি কখনো ভাবতে পারিনি। আমি গেলেই মনে করেন আমাকে দেখলেই তারা একটা চিৎকার দিয়ে ওঠে যে এই আসলো, মানে খুশি হয়ে গেল তারা। হ্যাঁ, বলতে এক কথাই বলে যে এটা বলি খেলার কিং এই লোক। এই লোক এখানে না আসলে এই মেলাই জমবে না। এটা হলো ঘোড়ার লেজের তৈরি। এটা ঘোরার লেজ? হ্যাঁ, ঘোড়ার লেজের চুল। আচ্ছা। হ্যাঁ, এটা দিয়ে তৈরি করেছি বাংলা একতারের বেহালা। এই আচ্ছা, এখানে যেগুলো বিক্রি করেন সবগুলো ঘোরার লেজের? না, এগুলো হলো প্লাস্টিক। প্লাস্টিক? এটা হ্যাঁ নর্মাল প্লাস্টিক। এটা হুম, এটা হলো ঘোড়ার লেজ। ঘোরার লেজ। হ্যাঁ, এগুলো বিশেষত্ব কি? ঘোরার লেজ হলে সুবিধা কি আর অসুবিধা ঘোড়ার কি? লেজটা অনেক সুবিধা হয়, সুর ক্লিয়ার হয়। আচ্ছা। এটা আজ থেকে 200 বছর হয়ে গেছে, মনে করো 5টা পুরুষ চলে গেছে, হুম, আমাদের 5 পুরুষ চলে গেছে, কিন্তু আমার পরে কে আসে এখনো জানি না, কিন্তু একটা ছাত্র বানাচ্ছি, সে করে কি না না করে সেটা তো আমি বলতে পারবো না, হুম। কিন্তু আমার মতন তো আর হতে পারবো না। এরকম এক একটা বানাতে কত সময় লাগে আপনার? আমরা তো একটা বানাই না, হুম, এটা বানাই আপনার মনে করেন প্রতিদিন 100-200 মাল তৈরি করি। যেমন 100 মাল তৈরি করতে হলে হুম, পুরো একটা দিন চলে যায়, হুম, একটা দিন একবারে কাভার হয়ে যায়। তারপরে এই 100 মাল তৈরি করে রেখে দিই। এগুলি যখন আমাদের মেলা টেলা না থাকে, অফ টাইম, ওই টাইমটার ভিতরে এগুলি তৈরি করি। বিক্রি হয় মোটামুটি হয়, মোটামুটি। মোটামুটি হয়। এই মেলা টেলা না থাকলে তখন মোটামুটি হয় কোনো মতন বেঁচে থাকার মতো। হুম, হুম। আর মেলা টেলা হলে একটু ভালো। আমার বয়স 70 বছর চলছে। আমি স্বাধীনের পরের থেকে আমি বাজাই, যখন আমার জ্ঞান হলো স্বাধীনের পরের থেকে আমি শুরু করেছি। আচ্ছা। তো অনেক লোক আমার কাছে শিখতে চেয়েছে, কিন্তু শিখতে চেলে কি হবে বাবা, শেখাটা তো অনেক কঠিন, কিন্তু ধরে রাখতে হবে। কিন্তু ধরে কি সবাই পারবে? এখনকার বর্তমানের ছেলেদের হলো রক্ত গরম, তারপরে বিভিন্ন যন্ত্র বেড়ে গেছে। এখন দেখলো আমি যখন সুর বাজালাম সে পাগল হয়ে গেছে, ঠিক আছে, ও কদিন প্র্যাকটিস করবে, করার পরে বলবে যে না আর ভালো লাগে না, তাহলে কি করতে হবে, অন্যদিকে চলে যাবে। আর আমাদের যেগুলি, আমাদের যখন ছোট ছিলাম তখন আমাদের আগ্রহ ছিল যে যে জিনিসটা ধরবো সেই জিনিসটা সাকসেসফুল করে ছাড়বো। এটার ছেলে মেয়েদের ধৈর্য নাই, ধৈর্য নাই, ধৈর্য ছাড়া। ধৈর্য হারায় এটা। আর এটা শেখার জন্য ধৈর্য খুব জরুরি। অনেক 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 বড় বড় শিল্পী পর্যন্ত এটা ধরেছে, যে জাব্বার, আব্দুল জাব্বার পর্যন্ত ধরেছে। আমি আব্দুল জাব্বারের সাথে প্রোগ্রাম করেছি, তারপরে আপনার মামি সিং করেছি, মুজিব পরদেশির সাথে। হুম, হুম, হুম। তো পরদেশি মনে করেন যে আমার এটার উপরে মের খেয়ে গেছে, আচ্ছা। মের খেয়ে গেছে, আমাকে সারা রাত্র সেই স্টেজ কাভার করতে হয়েছে, পুরো সারাটা রাত্র এই স্টেজে আমাকে বাজানো হয়েছে। তো পরদেশিকে 2-3টা গান গাওয়ার পরে ওকে বিদায় করে দিছে। হ্যাঁ, মানে 70,000 লোক আমাকে স্বাগতম জানাইছে তালি দিয়ে। হ্যাঁ, তখন আমি মনে করলাম আমি না জানি কত পরিচিত এখানে। কিছু লোক আছে সঙ্গীতের মাঝেই বেঁচে আছে, এই গান বাজনা নিয়ে আনন্দ ফুর্তি নিয়ে বেঁচে আছে। আর গান বাজনা না থাকলে তো পৃথিবীটাই থাকতো না, অনেক লোক তাড়াতাড়ি মারা যেত। কেউ কেউ চায় সঙ্গীত জিনিসটা বন্ধ হয়ে যাক, কিন্তু ওরা চেলে কি হবে, সঙ্গীত কখনো বন্ধ করতে পারবে না। যখন আমি বেহালা নিয়ে যাই আমি বাসার থেকে, তখন এটাকে গোলাপ জল দিয়ে ছিটা দিতে হয়, আগরবাতি দিতে হয়, দিয়ে আমি এটাকে শ্রদ্ধা করি। হুম, শ্রদ্ধা করে আল্লাহর নাম নিয়ে আমার ঘরের থেকে আমি বাইরে হুম। বাইরে আমি বাজাতে বাজাতে আমি চলে যাই। যখনই চলে যাই আমার আপন মনে আমি বাজাতে বাজাতে চলে যাই, তখন আমার কাছে মনে হয় আমার সৃষ্টিকর্তা আমার সাথে আছে, সৃষ্টিকর্তা আমার সাথে। আমি বেশিরভাগ দেশি গুতুকের গান বাজাই। হ্যাঁ, তো ঘটনা হলো আমার কিছু নাই, আমি একজন গরিব। এই গরিব হলো আমি সুরের মাঝে আমি অনেক বড়। কেন আমি অনেক বড়? যে আমার এই সুর আর কেউ পারে না, আল্লাহ পাক আমাকে দিয়েছে, আরেকজনকে দেয় কি না তাও আমি জানি না, কিন্তু আমার মতন করে নিতে হবে, করে করে না নিলে সে সঙ্গীত হতে পারবে না, কখনো না। তো অনেক কষ্টের বিনিময়ে এটা শিখেছি আমি। তো আমার এতটুকু আবদার হুম, এই তারেক জিয়ার কাছে, হুম, যে আমার থাকার মতন এক মুঠ মাটি নেই, হুম। আমাকে একটা ব্যবস্থা উনি যাতে করে দেন। কিন্তু কষ্টে চলতে হয়, কিন্তু কষ্টের দুঃখটা আমি বলতেও পারি না কারো কাছে। মানে আপনি আপনি আপনার কষ্ট এই গানের মাধ্যমে ভুলে থাকেন। হ্যাঁ, ভুলে থাকি, এটার মাঝে আমি ভুলে থাকি যে মালিক আমি কি করব, কোথায় যাব, আমার অনেক কষ্ট, অনেক কষ্ট।
এই যে আমার দুটো চোখে ছানি পড়ে গেছে, চোখ অপারেশন করতে হবে, ডাক্তার বললো যে আপনার চোখ অপারেশন করতে হবে, ছানি পড়ে গেছে, তো চোখে লেজ বসাইতে হবে। তো বললাম কত টাকা লাগবে? বা 80,000 টাকা লাগবে যদি কম্পিউটারে করে, আর কম্পিউটার ছাড়া যদি হাতে করেন তাহলে মনে করেন যে 20-25 হাজার টাকা এরকম লাগবে খরচ। কি কি গানের সুর তুলতে পারেন আপনি? এই চাইলে আমি যে কোনো গান? হিন্দি, হিন্দি, বাংলা, তারপরে ইন্ডিয়ান বাংলা, বাংলাদেশি গান অনেক। মানে চাইলে যে কোনো গান? হ্যাঁ, চাইলে যে কোনো গান, বেশিরভাগ কিন্তু সময় গান জানতে হবে। কিন্তু বেশিরভাগ গান বাজাই তোমারও লেগেছে এত যে ভালো চাঁদ বুঝিতে যা। হুম, এই গান বাজাই, বাংলা গান। হুম। হ্যাঁ, তারপরে বাজাই তুমি কি দেখেছো কবুল জীবনের পরাজয়, পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু কথা ছিল, এইসব গান বেশি বাজাই। আর নাগিন সুর বাজাই, হিন্দি। আমি যখন রাস্তায় যাই, অনেকে কেউ ভালো বলবে, কেউ মন্দ বলবে, তে আমি নিজে আঘাত পাই কিন্তু কাউকে আমি আঘাত দিই না। কেন দিই না? একটা যারা শিল্পী তাদের মনের থেকে কোনো অভিশাপ একজনের প্রতি আসবে না। কিন্তু কেউ আমাকে আঘাত করেছে কিন্তু আমি সহ্য করে নেব, কিন্তু আমি আঘাত দিতে পারবো না। কেন পারবো না? আমি তো শিল্পী।